আপনি যদি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে পড়তে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই জেনে রাখুন যে খরচাপাতির বিষয়ে আগের থেকে একটা প্রপার প্ল্যান থাকাটা স্ট্রেস ফ্রি লেখাপড়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট, মোনাশ ও আরএমআইটির মতো ইউনিভার্সিটি এবং রিয়েল স্টুডেন্টদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল ব্লু প্রিন্ট নিয়ে আলোচনা করব। যদিও আলোচনাটা মেলবোর্ন কেন্দ্রিক, যেহেতু আমি মেলবোর্নে থাকি, তবুও অস্ট্রেলিয়ার অন্যান্য শহর কিংবা স্টেটগুলির ফাইন্যান্সিয়াল হিসাবের মিল পাওয়া যাবে। বলতে গেলে 19-20 হবে। আমরা কভার করব বাৎসরিক খরচের বেঞ্চমার্ক, বাজেট ব্রেকডাউন, অ্যাকোমোডেশন কস্ট, ডেইলি কস্ট, আর ইনকাম পসিবিলিটিস, টিউশন ফি কভার করার কৌশল। শেষ পর্যন্ত থাকুন, আশা করি হেল্পফুল অনেক রিসোর্স পাবেন। চলুন শুরু করি। প্রথমেই অফিসিয়াল ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা একটু বুঝে নেওয়া যাক। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট 2024 সাল অনুযায়ী স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য বছরে $29,710 লিভিং এক্সপেন্স বাজেট রাখতে বলে, যেটা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 24,36,000 টাকা। এখন এটাকে রাউন্ড ফিগার হিসেবে আমরা 25 লাখ ধরতে পারি। যদিও মোনাশ ইউনিভার্সিটি বা আরএমআইটি হিসাবটাকে একটু বাড়িয়ে $30,000 বা $45,000 বলে থাকে, যদিও এটা লাইফস্টাইল ও লোকেশনের উপরে অনেকটা নির্ভর করে। সো বাস্তবে দেখি আমরা আসলে কতটুকু খরচের ভিতরে থাকা যায়। আমরা এখানে চেষ্টা করব খরচ যত কমানো যায়, সেই সাথে হিসাবের সুবিধার্থে খরচগুলোকে কিছুটা বাড়িয়ে এবং ইনকামটাকে কিছুটা কমিয়ে প্রেজেন্ট করব, যাতে আপনার হাতে কিছুটা বাফার থাকে। তাহলে দিন শেষে আপনার আয়টা হিসাবের তুলনায় বেশি হবে এবং খরচা হিসাবের তুলনায় হবে কম। তখন কিছু সঞ্চয় কিংবা এমার্জেন্সি ফান্ড রাখতে পারবেন। বাজেট কিভাবে ভাগ হয় এই জিনিসটা আসলে বোঝা জরুরি। একজন টিপিক্যাল স্টুডেন্টের বাজেটের সব থেকে বড় অংশ যায় হচ্ছে অ্যাকোমোডেশনে, এবং ঠিক এই কারণে সঠিকভাবে বেছে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি আসলে কোথায় থাকবেন। এরপর আসে খাবার, গ্রোসারি, ট্রান্সপোর্টেশন, ইউটিলিটি বিলস, টেলিফোন বিলস এবং সাম মিসেলেনিয়াস কস্টস। যেহেতু থাকার খরচটা সবথেকে বেশি, তাই এটাকে ভালো করে বুঝে নেওয়া যাক আগে। এখন আপনি যদি মেলবোর্নের মেট্রোপলিটনের আশেপাশে থাকতে চান, সেক্ষেত্রে খরচটা অনেক বেশি হয়ে যাবে। লেটস সে এক বেডরুমের একটা ফ্ল্যাট আপনার সাপ্তাহিক খরচ পড়বে $450 থেকে $475 মতো। যদি আপনি 2 বেডরুম ফ্ল্যাট প্রেফার করেন, সেক্ষেত্রে $550 থেকে $575। আর যদি আপনি 3 বেডরুমের হাউস নিতে চান, সেক্ষেত্রে এটা $550-এরও বেশি পড়ে যাবে। সে সাথে আরও ইউনিভার্সিটিগুলোর অন ক্যাম্পাস যদি থাকার অ্যাকোমোডেশন সুবিধা থাকে, সেক্ষেত্রে সেগুলো $330 থেকে $350 আশেপাশে আপনাকে সাপ্তাহিক খরচ দিতে হবে। কিন্তু স্টুডেন্টরা এই অ্যাকোমোডেশনের খরচটা বাঁচায় বেসিক্যালি শেয়ার্ড বাসায় থেকে। আপনি যদি শেয়ার্ড রুম শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে আপনি $150 থেকে $200 সপ্তাহে দিয়ে থাকতে পারবেন। আর যদি আপনি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ $250 থেকে $300 ভিতরে আপনার খরচটা হয়ে যাবে। ধরেন আপনি সাপ্তাহিক $200 একটা বাসা নিলেন, যেটা মাসে আপনাকে বাসা ভাড়া দিতে হবে $800, 4 সপ্তাহে মাস হিসাব করে। এবং এখানে আরও একটা জিনিস মাথায় রাখা খুবই জরুরি, যে আপনি যখন বাসা ভাড়া নেবেন, তখন আপনাকে বন্ড মানি হিসেবে হয়তোবা 1 মাস অথবা 2 মাসের ভাড়া অগ্রিম দিতে হবে। এটা আপনি যখন বাসা ছেড়ে যাবেন, তখন আপনাকে এই টাকাটা দিয়ে দেওয়া হবে, অথবা আপনি হচ্ছে যে মাসে বাসা ছাড়বেন, ধরেন আপনার 2 মাসের অ্যাডভান্স দেওয়া আছে, আপনি 2 মাস আগে জানিয়ে দিবেন যে আমি 2 মাস পরে বাসা ছেড়ে দিব, ওই টাকাটা ওইভাবে কেটে নেওয়া হয় ইউজুয়াল কেসেসে। এখন ভাড়ার বাইরে আপনার আরও অনেক খরচ আছে, যে খরচগুলো আপনার অভ্যাসের উপরে বা হ্যাবিটের উপরে ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, আপনি খাওয়া দাওয়া এবং গ্রোসারির জন্য কত টাকা খরচ করেন। ফর এক্সাম্পল, এখানে গভর্নমেন্টের হিসাবে যে জিনিসটা বলা হয়, সেটা $150 থেকে $250 পার উইক।
হাউএভার বিভিন্ন ইউনিভার্সিটি যে জিনিসগুলো সাজেস্ট করে সেটা হচ্ছে যে আপনি যদি ঘরে নিজের ফুড নিজে প্রিপেয়ার করেন এবং বাইরে একটু কম খান, সেক্ষেত্রে আপনি এই খরচটা সাপ্তাহিক $80 to $120 নামাতে পারবেন। সো এখন এইখানে আমরা একটু অ্যাজিউম করে নেই যে আপনি বাসাতেই রান্না করে খাবেন। কোলস, উলিস কিংবা আলডির মোবাইল অ্যাপ ব্যবহার করে যখন হাফ প্রাইস কিংবা ডাউন প্রাইসের দিনগুলোতে আপনি বাজার করবেন, কিন্তু তারপর দেখা যাবে যে মাঝে মাঝে ক্লাসের দিনগুলোতে আপনাকে বাইরে খাওয়ার প্রয়োজন পড়বে। সো সব মিলিয়ে আমরা খরচ ধরি সাপ্তাহিক $120, সেই হিসাবে আপনার মাসের 480, রাউন্ড ফিগার $500। সো টোটাল আপনার খরচ দেখা যাচ্ছে $1300। এরপরে আসে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন কস্ট। এখন পাবলিক ট্রান্সপোর্টেশনের কস্টে একটা জিনিস ডিপেন্ড করে যে আপনি কয়দিন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন। এইখানে মেলবোর্নে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, পার ডে আপনার সর্বোচ্চ $11 করে আপনার খরচ হবে। সো আপনি যদি 2 দিন আপনার ক্লাস থাকে সেক্ষেত্রে আপনার $22 পড়বে। জিনিসটাকে আর একটু ডিটেইলে যদি বুঝাতে হয় সেক্ষেত্রে আরও অনেক ধরনের প্যাকেজ আছে মেলবোর্ন পাবলিক ট্রান্সপোর্টের। সো এখন আপাতত হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিই যে পার সপ্তাহে আপনি $22 করে খরচ করতেছেন। সো আপনার মাসে $90 বা $100, রাউন্ড ফিগার করে হিসাব করি $100। সো টেলিফোন, ইন্টারনেট এইগুলো নিয়ে আপনার মাসিক খরচ ধরেন $15 থেকে $30। এই তো এইগুলো হচ্ছে যে আপনার মোটামুটি খরচ। সো আমরা চেষ্টা করব খরচটাকে $1500 থেকে $1600 ভিতরে রাখার। এইটার কারণটা হচ্ছে যে পরবর্তীতে আমরা যখন হচ্ছে যে ইনকামটা কিভাবে করতে হবে বা আমরা কিভাবে ইনকাম করব সেই জিনিসটা যখন আমরা আলোচনা করব তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন খরচের হিসাবটা গেল। সবথেকে বড় খরচ অ্যাকোমোডেশন, টাকা আমরা বাঁচানোর চেষ্টা করছি ওইখানে। দ্বিতীয় খরচ আপনার গ্রোসারি এবং খানাপিনা। এই জিনিসটাতেও আপনি আসলে যদি ইউনিভার্সিটিতে যে দিনগুলোতে যাবেন সে দিনগুলোতে যদি বাসা থেকে খাবার প্রিপেয়ার করে নিয়ে যান সেক্ষেত্রেও আমাদের কিছু টাকা বাঁচানোর উপায় হয়ে যায়। আর আরও একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার যে জিনিসটা করার দরকার সেটা হচ্ছে যে আপনার আয়ের সম্ভাবনা। খরচ কভার করার জন্য আপনার একটা স্টেডি ইনকাম সোর্স লাগবে, যেটা পার সেমিস্টারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রত্যেক 2 সপ্তাহে 48 ঘন্টা করে কাজ করার অনুমতি পায়। এটাকে যদি আপনি সপ্তাহে ভাগ করেন সেক্ষেত্রে 24 ঘন্টা কাজ করতে পারে প্রতি সপ্তাহে। এখন একটু রিয়েলিটি বা ফার্স্টে আমরা আসার পরে যে সিচুয়েশনগুলো দাঁড়াবে সেই জিনিসগুলোকে আমরা একটু বোঝার ট্রাই করি। সেটা হচ্ছে, ধরেন আমি 24 ঘন্টার সুযোগ থাকলেই যে আমি 24 ঘন্টা শিফট পাবো শুরুর থেকেই, এমনটা আশা করা একটু বেশি বেশি আশা হয়ে যায়। সো আমরা ধরে নিই যে আমরা 20 ঘন্টার কাজ পেলাম আর আমরা প্রত্যেক ঘন্টায় $20 করে ইনকাম করতে পারছি। যদিও মিনিমাম পে রেট $25, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিই 20। সো আমি প্রত্যেক সপ্তাহে আমার আর্নিংস হচ্ছে $400 এবং মাসে টোটাল আমার ইনকাম হচ্ছে $1600। সো যেহেতু আমরা ইনকামের হিসাবটাকে প্রত্যেক সপ্তাহে 4 ঘন্টা করে কমায় দিছি এবং প্রত্যেক ঘন্টার রেট থেকে $5 কমায় দিছি, সো সেক্ষেত্রে আপনার ইনকামটা 1600 থেকে বেশিই হবে। তো পার্ট টাইম চাকরি দিয়ে লিভিং খরচ চালানোটা আপনি অনায়াসেই জিনিসটা চালাতে পারবেন। এখন যেহেতু আমরা খরচ বাড়ায় ধরছি, ইনকাম কমায় ধরছি, আর এর মাঝখানে বেশ ভালো একটা বাফার আছে, সো আপনার লিভিং কস্ট নিয়ে আপনার চিন্তা করার বা দুশ্চিন্তা করার ওইভাবে কোনো কারণ নেই। কিন্তু এখানে আসল চ্যালেঞ্জটা আসলে লিভিং কস্ট না, সেটা হচ্ছে টিউশন ফি। সো মাসিক সেভিংস দিয়ে আপনার টিউশন ফি ম্যানেজের দিকে আপনাকে আগে যেতে হবে। আপনার সেমিস্টার ফি যদি $12,000 থেকে $15,000 মতো হয়, সেক্ষেত্রে আপনি প্রচণ্ড লেভেলের পরিশ্রম, সেমিস্টার ব্রেকের ফুল টাইম ওয়ার্ক পারমিট, ফুল টাইম ওয়ার্ক রাইট দিয়ে আপনি $12,000 পর্যন্ত সেভ করতে পারবেন, 12-13,000। কিন্তু আপনার টিউশন ফি যদি $18,000 থেকে $22,000 হয়, সেক্ষেত্রে আপনার বাসার থেকে সাহায্যটা নিতে হতে পারে। সো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো একটা কোর্সে এনরোল করার আগে আমার পার সেমিস্টার কস্ট কীরকম যাবে, আমার
খরচ বেসিক্যালি কীরকম হবে এবং সেই টাকাটা আমি কীভাবে দিব, এই জিনিসটা আসলে ফার্স্টের থেকেই বিচার বিবেচনা করে নেওয়া জিনিসটা আসলে খুবই জরুরি। আর এইখানে সেমিস্টার ব্রেকটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাতে হবে। ফর এক্সাম্পল, সেমিস্টার ব্রেক সাধারণত 3 মাসের হয়ে থাকে, যখন আপনি আনলিমিটেড কাজ করার অনুমতি পান। আর এটাই হচ্ছে টিউশন ফি সেভ করার সবথেকে বড় সুযোগ, কারণ তখন আপনি সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে মানুষজন $3000 মতো পার মান্থ সেভ করতে পারে। সো সেক্ষেত্রে 3 মাসে আপনি $9000 কাছাকাছি সেভ করতে পারবেন। আর যখন আপনার সেমিস্টার চলতেছে তখন তো আপনি 24 ঘন্টা সপ্তাহে কাজ করে কিছু সেভিংস আপনি করতেছেনই। সো আপনি বেসিক্যালি $12,000 যে ফি, সেটার বিশাল বড় একটা অংশই আপনি ওই সেমিস্টার ব্রেকের টাইমেই আপনাকে কাভার করে নিতে হবে। সো এখানে আমাদের অ্যাকশনেবল কিছু জিনিস নিয়ে চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, যে আপনি খরচটা কোথায় কোথায় বাঁচাবেন এই জিনিসটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে অ্যাকোমোডেশনে, রুম শেয়ার, সাথে হচ্ছে যে আপনি যদি চাকরি যেখানে করতেছেন তার আশেপাশে যদি আপনি থাকার অ্যাকোমোডেশন খুঁজে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পাবলিক ট্রান্সপোর্টের খরচটাও বেশি গেল। রান্না বা মিল প্রেপ যদি আপনি করে খান, সেক্ষেত্রে আপনি কিছু টাকা বাঁচাতে পারছেন। এবং আপনি যদি টিউশন ফি রিয়েলিস্টিক্যালি চিন্তা করে দেখেন যে আসলে আপনার 12,000 থেকে 13,000-এর ভিতরে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার যে অ্যাসিস্ট্যান্সটা লাগবে টিউশন ফি দিতে, সেইটারও একটা ব্যবস্থা করে রাখা। এটা আসলে হেরে যাওয়া নয়। দেশের বাইরে এসে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমি নিজেই ইনকাম করে নিজেই টিউশন ফি দিয়ে দিব। হাউএভার, দ্যাটস গুড, কিন্তু আপনার যদি অ্যাসিস্ট্যান্স লাগে তাহলে এই জিনিসটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখে ওই অ্যাসিস্ট্যান্সটা আসলে নেওয়া জিনিসটা খুবই জরুরি। Trust me on this, if you invest on yourself, it won't go in vain. আর সেই সাথে আরও একটা জিনিস খুবই জরুরি, যে আপনি যখন সেমিস্টার ব্রেকে যাবেন, যখন আপনি 40 ঘন্টার বেশি কাজ করতে পারবেন, এই সেমিস্টার ব্রেকে যাওয়ার আগেই আপনি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলে নেবেন। কারণ আপনার 40 ঘন্টার বেশি আপনি কাজ করতে পারবেন, এই জিনিসটা আপনার এমপ্লয়ারের জানা থাকা জরুরি। কারণ সেক্ষেত্রে তার শিফট রস্টার করতে সুবিধা হয়। আপনি হুট করে বললেন যে কালকের থেকে আমার সেমিস্টার ব্রেক, আমি কালকের থেকে 40 ঘন্টা কাজ করতে পারবো, এইরকম জিনিসগুলো বললে হবে না। অ্যাটলিস্ট 1 মাস আগের থেকে আপনি তাদেরকে জানিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে জিনিসটা ইজিয়ার হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় লাইফস্টাইল বা আননেসেসারি যে খরচগুলো আছে, এই জিনিসগুলো যত সম্ভব কমানোর চেষ্টা করলে হোপফুলি জিনিসগুলো আরও বেটার ওয়েতে আপনার কাজ করবে। সো এখন এই প্ল্যানিং এবং আপনি কোথা থেকে কিভাবে জিনিসগুলোকে সাজাবেন, এটার জন্য বেসিক্যালি অফিসিয়াল যত ধরনের রিসোর্সেস আছে সেটা আমি আসলে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আই উড হাইলি রেকমেন্ড ইউ টু গো থ্রু দোজ লিঙ্কস, ইচ অ্যান্ড এভরি ওয়ান, কারণ প্রত্যেকটা রিসোর্সই খুবই ইম্পর্ট্যান্ট আপনার বোঝার জন্য। আপনি যতবার এই রিসোর্সগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনি ততবারই হচ্ছে যে একটা ক্যালকুলেশন নিয়ে বসবেন এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ভাবেন যে এই ভিডিওটা দেখে আপনার আসলে উপকারে আসছে এবং আপনি এটা থেকে কিছু ইনফরমেশন নিতে পারছেন, সেক্ষেত্রে আই উড হাইলি রেকমেন্ড ইউ টু সেভ ইট ফর লেটার রেফারেন্সেস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম hit the like button, hit the subscribe button, and if you have any other questions, feel free to ask in the comment section. I will try to answer all of your questions. And at the same time, if you are living in Melbourne or Australia, if you have any sort of suggestions, feel free to leave that as well. It will help the people who are actually coming to Australia a lot, and at the same time, together we will be able to build a better community. Thank you, everyone.